শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান হিট সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। একের পর এক যৌন নিপীড়ন এবং হত্যার পরেও অনিরাপদ কওমি মাদ্রাসায় সন্তানকে পাঠাচ্ছেন মা বাবারা। নেপথ্যে অর্থনৈতিক দুর্বলতা এবং হাওয়ায় পুণ্যলাভের খায়েশ। শিশু ধর্ষককে জনতার হাতে তুলে দিতে জনতার দাবি। চট্টগ্রাম রণক্ষেত্র। মবের কথা শুনেনি পুলিশ, 2 সাংবাদিক গুলিবিদ্ধ। নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে অব্যাহতি পাচ্ছেন জাতীয় সঙ্গীত, পতাকা ও মুক্তিযুদ্ধের অবমাননাকারীরা। এইসব নিয়ে প্রোপাগান্ডা আর অপরাধ নয়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দারিদ্র্যের কারণে স্কুলে পাঠাতে না পারা এবং পরকালে পুণ্য লাভের আশায় যুগ যুগ ধরে বাংলাদেশের বহু ধার্মিক অভিভাবক তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠিয়েছেন। কিন্তু অতীতে যা ছিল নিরাপদ আশ্রয়, বর্তমানে তা অনেক ক্ষেত্রেই রূপ নিয়েছে চরম আতঙ্কে। দেশের মাদ্রাসাগুলো এখন অপরাধ, নিপীড়ন এবং নির্যাতনের হাব হয়ে গেছে। তবুও এসব বেকার তৈরির কারখানায় থামছে না শিক্ষার্থীর স্রোত। আইন ও সালিশ কেন্দ্রের বিভিন্ন সময়ের পরিসংখ্যান এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে মাদ্রাসায় ছেলে ও মেয়ে শিশু ধর্ষণের ঘটনা অস্বাভাবিক। প্রাতিষ্ঠানিক কঠোর গোপনীয়তা ও সামাজিক ট্যাবুর কারণে বহু ঘটনা আড়ালে থেকে যায়। তবে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের সচেতনতায় এবং হত্যা ও আত্মহত্যার মতো কিছু ঘটনা ঘটায় সেগুলো প্রকাশ্যে আসছে। যার মধ্যে গত 19 মে রাতে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে 10 বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি সেখানে হিপস বিভাগে পড়ত। সুরত হাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ শিশুটির শরীরে এবং বিশেষ করে পায়ুপথে তীব্র ক্ষত ও অস্বাভাবিক যৌনাচারের বা ধর্ষণের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একই মাদ্রাসার 19 বছর বয়সী এক জ্যেষ্ঠ শিক্ষার্থীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে। 2022 সালের 26 নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরের গোহালা ইউনিয়নের বামনডাঙ্গায় আয়েশা সিদ্দিকা মহিলা হাফেজিয়া মাদ্রাসার 14 বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের আরেকটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সে ঘটনায় ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার, আর তাকে সহযোগিতা করে ধর্ষণের পুরো দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে মাদ্রাসারই আরেক নারী শিক্ষক খাদিজা বেগম। লোকলজ্জা এবং ওই শিক্ষকদের মানসিক ও সামাজিক চাপের শিকার হয়ে পরবর্তীতে সেই শিক্ষার্থী নিজের বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিশ্লেষকদের মতে মাদ্রাসার আবাসিক হলগুলোতে স্বাধীন প্রশাসনিক নজরদারির অভাব, শিশু সুরক্ষা নীতিমালা অনুপস্থিত। এছাড়া ধর্মীয় কর্তৃত্বের কারণে অপরাধীরা পার পেয়ে যায়। এর বাইরে এদের রাজনৈতিক ও অর্থনৈতিক দাপটও রয়েছে। এই ভয়াবহ সংকট থেকে উত্তরণে প্রতিটি মাদ্রাসাকে রাষ্ট্রীয় জবাবদিহিতার আওতায় আনা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুততম সময়ে নিশ্চিত করা খুব জরুরি। চট্টগ্রাম নগরের বাকুলিয়া থানা এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে। ভবন ঘেরাওয়ের পর অভিযুক্ত আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে শত শত বিক্ষুব্ধ মানুষ সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখিয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে 2 সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। 21 মে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে থেমে থেমে চলা এই সংঘর্ষের কারণে শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। বিকাল থেকে চলা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রাত 11টার কিছু পরে 3.5 বছরের ওই শিশু ধর্ষণের অভিযোগ ওঠা ব্যক্তিকে নিয়ে কড়া প্রহরায় বাকুলিয়া এলাকা ছেড়েছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে 2 গণমাধ্যম কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক মামুন আব্দুল্লাহ ও নোবেল হাসান। চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ান শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করার সময় পুলিশের গুলিতে মামুন কোমরে এবং নোবেল হাত ও পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় প্রশ্ন উঠছে, আইনের প্রতি মানুষের আস্থাহীনতা কোন পর্যায়ে গেলে মানুষ জঙ্গলের আইনকেই সবচেয়ে সহজ সমাধান বলে মনে করে। নিশ্চয়ই এই ধরনের জনরোষকে শুধু মব বলে খাটো করার সুযোগ নেই। নিজ শিশুদের নিরাপত্তাহীনতায় মানুষকে চূড়ান্ত ক্ষুব্ধ করেছে। মানুষ আইন নিজ হাতে তুলে নিচ্ছে। আপনি কি মনে করেন, ধর্ষকের বিচারিক প্রক্রিয়ায় পরিবর্তন আনা প্রয়োজন? পরিবর্তন হলে তার প্রক্রিয়া কি?
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা ও প্রচারণা চালানো বা মদদ দেওয়ার সব মামলা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, এসব অপরাধে আদালতে যদি কোনো ব্যক্তির দণ্ড বা জরিমানা হয়ে থাকে সেগুলোরও দায়মুক্তি দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাশ হওয়া সাইবার সুরক্ষা আইনে এসব মামলা বাতিল সহ অপরাধীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ রহিত করে এই নতুন আইন পুনঃপ্রণয়ন করা হয়েছে। এই আইনের বিলে ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন রহিত করা হয়। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারার উপধারা ১-এ বলা আছে, যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা ও প্রচারণা চালান বা তাতে মদদ প্রদান করেন, তাহলে ওই ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ। তবে নতুন আইন অনুযায়ী এসব আর অপরাধ নয়। ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনের ৫০ ধারার ৫ উপধারায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭ ধারা বাতিল করা হয়। ফলে রাষ্ট্রীয় অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার মামলাগুলোও বাতিল হয়ে যায়। ২০২৬ সালে সাইবার সুরক্ষা আইনের বিলের ৫০ ধারার ৫ উপধারায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ ধারা বাতিল করা হয়। ফলে ডিজিটাল মাধ্যমে প্রতারণার অপরাধের দায়মুক্তি পায় অপরাধীরা। ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব নেওয়ার আগে দীনেশ ত্রিবেদী নিজের দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ভারতের সামরিক সহযোগিতা ও সীমান্ত নিরাপত্তার মতো বিষয়ে আলোচনা হয় বলে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগ জানিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা ANI লিখেছে, সীমান্ত বরাবর নিরাপত্তা সমন্বয় এবং বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের পরিপ্রেক্ষিতে এই বৈঠক হলো। উভয় দেশই এখন অগ্রগামী পথ তৈরিতে সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে বার্তা সংস্থাটি লিখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের অধীনে এই সম্পর্ক অত্যন্ত বাস্তবসম্মত ও পারস্পরিক স্বার্থের দিকে এগিয়ে যাচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। রাজধানীতে গত সপ্তাহের তুলনায় সবজি, ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও মাছের বাজার চড়া রয়েছে। শুক্রবার ২২ মে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে করলা, পটল, ঝিঙা, বরবটি ও পেঁপে ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, শসা ও ঢেঁড়স ৬০ টাকা এবং কাঁচামরিচ ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্রেতারা এই দামকে চড়া বললেও বিক্রেতাদের দাবি সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এদিকে আসন্ন ঈদুল আজহার আগে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালী মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনে ১৫ টাকা কমে দাঁড়িয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টমাস ডুলি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ২২ মে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব থাকা ডুলি খেলোয়াড় ও কোচ হিসেবে ৪৩ বছর ফুটবলের সাথে যুক্ত। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ইয়র্গেন ক্লিন্সম্যানের অধীনে কাজ করেন। আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারে ডুলি এর আগে ফিলিপাইন জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। তার ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন, যেখানে তার অধীনে দলটি ৪ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।